আমি আসাদুজ্জামান ইদ্রিস পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। সমস্ত ট্রেনে মাইক্রোফোনের হর্ন লাগানো ছিল। জহির, আজমিরি ও আমি বেশি স্লোগান দিতাম মাইক্রোফোন থেকে। প্রত্যেক স্টেশনে আমাদের গাড়ি থামাতে হতো, যদিও সব জায়গায় গাড়ি দাঁড় করাবার কথা ছিল না। হাজার হাজার লোক শহীদ সাহেবকে ও বাংলার মুসলিম লীগকে সম্বর্ধনা দেওয়ার জন্য হাজির হয়েছিল। সকালে যখন পাটনায় পৌঁছালাম তখন দেখি সমস্ত পাটনা স্টেশন লোকে লোকারণ্য। তারা বাংলা কা মুসলমান জিন্দাবাদ, শহীদ সোহরাওয়ার্দী জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, লড়কে লেঙ্গে পাকিস্তান এরকম নানা স্লোগান দিতে থাকে। আমাদের প্রত্যেকের খাওয়ার বন্দোবস্ত করেছে বিহার মুসলিম লীগ এবং প্রত্যেককে একটা করে ফুলের মালা উপহার দিয়েছে। আমাদের ট্রেন যে সময় মতো দিল্লিতে পৌঁছাতে পারবে না এটা আমরা বুঝতে পারলাম। অনেক দেরি হবে। আমরাও যেখানেই কিছু লোক স্লোগান দেয় সেখানেই ট্রেন থামিয়ে দেই। এজন্য শহীদ সাহেব রাগ করলে আমি বললাম, কয়েক ঘন্টা ধরে লোকগুলি দাঁড়িয়ে আছে, আপনাকে দেখার জন্য কত দূর দূর থেকে এরা এসেছে, আর আমরা 1 মিনিটের জন্য ট্রেন না থামালে কত বড় অন্যায় হবে। যা হোক, এমনি করে সারা রাত জনসাধারণ ছোট ছোট স্টেশনেও জমা হয়ে আছে। আমাদের ট্রেন দেখলেই তারা বুঝতে পারত। এলাহাবাদ স্টেশনে আমাদের সমস্ত ট্রেনটাকে নতুন করে ফুল দিয়ে তারা সাজিয়ে দিয়েছিল। পথে পথে বিহার ও ইউপি থেকে অনেক ছাত্র আমাদের ট্রেনে উঠে পড়েছিল। তাদের অনেকের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। পাকিস্তান হওয়ার পরেও আমাদের বন্ধুত্ব বজায় ছিল। এদের অনেকে পাকিস্তানে চলে এসেছে। দিল্লি যখন পৌঁছালাম তখন দেখা গেল যেখানে সকালে আমরা পৌঁছাবো সেখানে বিকালে পৌঁছালাম। 8 ঘন্টা দেরি হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ কনভেনশন বন্ধ করে রেখেছেন আমাদের জন্য। সকাল 9টায় শুরু হবার কথা ছিল। আমাদের ট্রেন থেকে সোজা সভাস্থলে নিয়ে রওনা হলো। দিল্লির লীগ কর্মীরা আমাদের মালপত্রের ভার নিলেন। আমরা বাংলায় স্লোগান দিতে দিতে সভায় উপস্থিত হলাম। সমস্ত সদস্য জায়গা থেকে উঠে সম্বর্ধনা জানালো। জিন্নাহ সাহেব যেখানে বসেছেন তার কাছেই আমাদের স্থান। যখন উর্দু স্লোগান উঠত আমরাও তখন বাংলা স্লোগান শুরু করতাম। জিন্নাহ সাহেব বক্তৃতা করলেন। সমস্ত সভা নীরবে ও শান্তভাবে তার বক্তৃতা শুনল। মনে হচ্ছিল সকলের মনেই একই কথা, পাকিস্তান কায়েম করতে হবে। তার বক্তৃতার পরে সাবজেক্ট কমিটি গঠন হলো। 8 তারিখে সাবজেক্ট কমিটির সভা হলো। প্রস্তাব লেখা হলো। সেই প্রস্তাবে লাহোর প্রস্তাব থেকে আপাত দৃষ্টিতে ছোট কিন্তু মৌলিক একটা রদবদল করা হলো। একমাত্র হাসিম সাহেব আর সামান্য কয়েকজন যেখানে পূর্বে স্টেটস লেখা ছিল সেখানে স্টেট লেখা হয় তার প্রতিবাদ করলেন। তবুও তা পাশ হয়ে গেল। 1940 সালে লাহোরে যে প্রস্তাব কাউন্সিল পাশ করে সেই প্রস্তাব আইনসভার সদস্যদের কনভেনশনে পরিবর্তন করতে পারে কিনা এবং সেটা করার অধিকার আছে কিনা এটা চিন্তাবিদরা ভেবে দেখবেন। কাউন্সিলই মুসলিম লীগের সুপ্রিম ক্ষমতার মালিক। পরে আমাদের বলা হলো এটা কনভেনশনের প্রস্তাব, লাহোর প্রস্তাব পরিবর্তন করা হয় নাই। জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ওই প্রস্তাব পেশ করতে জনাব মোহাম্মদ আলী জিন্নাহ অনুরোধ করলেন, কারণ তিনি বাংলার এবং তখন একমাত্র মুসলিম লীগ প্রধানমন্ত্রী। কাউন্সিল প্রস্তাব: Whereas in this vast subcontinent of India 100 million Muslims are the adherents of a faith which regulates every department of their life, educational, social, economic and political, whose code is not confined merely to spiritual doctrines and tenets or rituals and ceremonies, and which stands in sharp contrast to the exclusive nature of Hindu drama and philosophy, which has fostered and maintained rigid caste system for thousands of years, resulting in the degradation of 60 million human beings to the position of untouchables, creation of unnatural barriers between man and man, and superimposition of social and economic inequalities on a large body of the people of this country, and which threatens to reduce Muslims, Christians, and other minorities to the status of irredeemable helots socially and economically, whereas the Hindu caste system is a direct negation of nationalism, equality, democracy, and all the noble ideals that Islam stands for. Whereas different historical backgrounds
traditions, cultures, social and economic orders of the Hindus and the Muslims made impossible the evolution of a single Indian nation inspired by common aspirations and ideals. And whereas after centuries they still remain two distinct major nations. Whereas soon after the introduction by the British of the policy of setting up political institutions in India on the lines of Western democracies based on majority rule, which means that the majority of the nation or society could impose its will on the minority of the nation or society in spite of their opposition, as amply demonstrated during the 2.5 years. Regimes of Congress governments in the Hindu majority provinces under the Government of India Act 1935, when the Muslims were subjected to untold harassment and oppression, as a result of which they were convinced of the futility and ineffectiveness of the so-called safeguards provided in the Constitution and in the instruments of instructions to the governors, and were driven to the irresistible conclusion that in a united India federation, if established, the Muslims, even in Muslims majority provinces, could meet with no better fate, and their rights and interests could never be adequately protected against the perpetual Hindu majority at the center. Whereas the Muslims are convinced that with a view to saving Muslim India from the domination of the Hindus, and in order to afford them full scope to develop themselves according to their genius, it is necessary to constitute a sovereign independent state comprising Bengal and Assam in the northeast zone, and in Punjab northwest frontier province, Sindh and Balochistan in the northwest zone. This convention of the Muslim League legislatures of India, central and provincial, after careful consideration, hereby declares that the Muslim nation will never submit to any constitution for a united India, and will never participate in any single constitution making machinery set up for the purpose, and any formula devised by the British government for transferring power from the British to the people of India, which does not conform to the following just and equitable principles calculated to maintain internal peace and tranquility in the country, will not contribute to the solution of the Indian problem. First, that the zones comprising Bengal and Assam in the northeast and the Punjab northwest frontier province, Sindh and Balochistan in the northwest of India, namely Pakistan zones, where the Muslims are in a dominant majority, be constituted into one sovereign independent state, and that an unequivocal undertaking be given to implement the establishment of Pakistan without delay. Second, that two separate constitution-making bodies be set up by the people of Pakistan and Hindustan for the purpose of framing their respective constitutions. Third, that the minorities in Pakistan and Hindustan be provided with safeguards on the line of the All India Muslim League resolution passed on March 23, 1940 at Lahore. Fourth, that the acceptance of the Muslim League demand for Pakistan and its implementation without delay are the sine qua non for the Muslim League cooperation and participation in the formation of an interim government at the center. This convention further emphatically declares that any attempt to impose a constitution on a united India basis, or to force any interim arrangement at the center contrary to the Muslim demand, will leave the Muslims no alternative but to resist such imposition by all possible means for their survival and national existence. জনাব সোহরাওয়ার্দীর বক্তৃতার পরে প্রায় ২০-২৫ জন নেতা বিভিন্ন প্রদেশ থেকে বক্তৃতা করেন এবং প্রস্তাবটা সমর্থন করেন।
জনাব আবুল হাশিম সাহেবও চমৎকার বক্তৃতা করেছিলেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পরে জনাব লিয়াকত আলী খান একটা শপথনামা পেশ করেন এবং সমস্ত প্রদেশের আইনসভার মুসলিম লীগ দলীয় সদস্যরা এতে দস্তখত করেন। কনভেনশন সমাপ্ত হওয়ার পরে যারা হাওড়া স্টেশনে আমাদের বিদায় জানাতে এসে ট্রেনে উঠে পড়েছিল তারা মহা বিপদের সম্মুখীন হলো। কি করে কলকাতা ফিরে আসবে? স্পেশাল ট্রেন তো আর কলকাতা ফিরে যাবে না। কি করি ভেবে আর কুল পাই না। আমরা পূর্ব থেকে প্রস্তুত হয়ে এসেছিলাম দিল্লি থেকে আজমির শরীফে খাজা বাবার দরগাহ জিয়ারত করব। আবার আজমির থেকে আগ্রায় তাজমহল দেখতে যাব। 1943 সালে তাজমহল না দেখে ফিরে যেতে হয়েছিল। এবার যেভাবে হয় দেখতেই হবে। ছোটকাল থেকে আশা করে রয়েছি, সুযোগ আবার কখন হবে কে জানে। যা হোক, আমি ও আরো কয়েকজন সহকর্মী শহীদ সাহেবের শরণাপন্ন হলাম এবং ছাত্রদের অসুবিধার কথা বললাম। শহীদ সাহেব বললেন, কেন, একজন তো টাকা নিয়ে গেছে, এদের ভাড়া দেবার কথা বলে, তোমাদের সাথে আলোচনা করে টাকা দিতে বলেছি। বললাম, জানি না তো স্যার, সে তো চলে গিয়েছে। শহীদ সাহেব রাগ করলেন। তিনি ছাত্র নন, তার নাম আজ আর আমি বলতে চাই না। শহীদ সাহেব আবারও কিছু টাকা দিলেন। হিসাব করে প্রত্যেককে 25 টাকা করে, এতেই হয়ে যাবে। খন্দকার নুরুল আলম ও আমি সকলকে 25 টাকা করে দিয়ে রসিদ নিয়ে নিলাম প্রত্যেকের কাছ থেকে। তারা বিদায় হয়ে কলকাতায় চলে গেল। আমরা 8-10 জন জনাব ফজলুল কাদের চৌধুরী সাহেবের সাথে আজমির শরীফ রওনা করলাম। চৌধুরী সাহেব সাথে আছেন, টাকার দরকার পড়লে অসুবিধা হবে না। আবার দিল্লি শহরকে ভালো করে দেখে নিলাম। শত শত বৎসর মুসলমানরা দিল্লি থেকে সমস্ত ভারতবর্ষ শাসন করেছে। তখন কি জানতাম এই দিল্লির উপর আমাদের কোনো অধিকার থাকবে না? দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার, জামে মসজিদ আজও অনন্য মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে। পুরানা দিল্লি এবং তার আশেপাশে যখনই বেড়াতে গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরানা স্মৃতি। আমরা দলে বলে আজমির শরীফে যাবার উদ্দেশ্যে ট্রেনে চড়ে বসলাম। কত গল্পই না শুনেছি বাড়ির গুরুজনদের কাছ থেকে। খাজা বাবার দরগায় গিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, যদি চাওয়ার মতো চাইতে পারো। আমরা যখন আজমির শরীফ স্টেশনে পৌঁছালাম দেখি বহু লোক তাদের কাছে থাকবার জন্য আমাদের অনুরোধ করছিলেন। ভাবলাম, ব্যাপার কি, আমাদের এত আদর কেন? আমরা কারো দাওয়াত কবুল করছি না, কারণ চৌধুরী সাহেবই আমাদের প্রতিনিধি। তিনি যা করবেন তাই আমাদের করতে হবে। তিনি মালপত্র নিয়ে প্রথম শ্রেণী থেকে নেমে আসলেন এবং একজন ভদ্রলোককে বললেন, চলুন, আপনার ওখানে যাওয়া যাবে। তিনি তাড়াতাড়ি গাড়ি ডেকে আমাদের নিয়ে চললেন। আমাদের জন্য কামরার অভাব নাই। গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। পরে বুঝতে পারলাম এরাই খাদেম। আজমির শরীফের খাদেমদের যথেষ্ট ভদ্রতা বোধ আছে দেখলাম। তারা কিছুই চেয়ে নেয় না। থাকার বন্দোবস্ত করবে, খাবার ব্যবস্থা করবে, সাথে লোক দেবে। যে খরচগুলি করার একটা নিয়ম আছে সেগুলোই শুধু আপনাকে দিতে হবে। ফিরে আসার সময় আপনারা যা দিবেন তাই তারা গ্রহণ করবে। শুনেছি যে টাকা তারা গ্রহণ করে তার একটা অংশ নাকি দিতে হয় দরগা কমিটিকে, কারণ দরগা কমিটির যথেষ্ট খরচ আছে। খাজা বাবার দরগায় কোনো লোক না খেয়ে থাকে না, পাক হতে থাকে, মানুষ খেতে থাকে। আমরা দরগায় রওনা করলাম। পৌঁছে দেখি এলাহি কাণ্ড। শত শত লোক আসে আর যায়। সেজদা দিয়ে পড়ে আছে অনেক লোক, চিৎকার করে কাঁদছে, কারো কারো বা দুঃখে দুই চক্ষু বেয়ে পানি পড়ছে। সকলের মুখে একই কথা, খাজা বাবা দেখা দে। খাজা বাবার দরগার পাশে বসে হারমোনিয়াম বাজিয়ে গান হচ্ছে। যদিও বুঝতাম না ভালো করে, তবুও মনে হতো আরো শুনি। আমরা দরগা জিয়ারত করলাম। বাইরে এসে গানের আসরে বসলাম। অনেকক্ষণ গান শুনলাম, যাকে আমরা কাওয়ালি বলি। কিছু কিছু টাকা আমরা সকলেই কাওয়ালকে দিলাম। ইচ্ছা হয় না উঠে আসি, তবুও আসতে হবে। আমরা তারাগড় পাহাড়ে যাব, সেখানে কয়েকটি মাজার আছে। তারা খাজা বাবার খলিফা ছিলেন। তারাগড় পাহাড় অনেক উঁচুতে, আমাদের উঠতে হবে তার উপরে। কি করে এই পাহাড় অতিক্রম করে মুসলমান সৈন্যরা পৃথ্বীরাজকে যুদ্ধে পরাজিত করেছিল, সেই যুদ্ধে যখন হাওয়াই জাহাজের জন্মই হয় নাই। ইতিহাসের ছাত্রদের জানা আছে খাজা বাবা কেনই বা এই জায়গা বেছে নিয়েছিলেন। সেই ইতিহাসও খাদেম সাহেবের প্রতিনিধি আমাদের শোনালো। খাদেম সাহেব একজন প্রতিনিধি আমাদের সাথে দিয়েছিল। আমরা তারাগড়ে উঠলাম। অনেকক্ষণ সেখানে ছিলাম। তারাগড় পাহাড় থেকে বহুদূর পর্যন্ত দেখা যায় শুধু মরুভূমি, আর একদিকে আজমির শহর। সেখান থেকে নেমে আসলাম তখন দুপুর পার হয়ে গেছে। আমরা খাদেম সাহেবের আস্তানায় এসে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম আনার সাগর যাবার উদ্দেশ্যে। বিরাট লেক, সকল পারেই শহর গড়ে উঠেছে আজকাল। একপাশে মোগল আমলের কীর্তি পড়ে আছে। এখানে এসে বাদশাহ ও বেগমরা বিশ্রাম করতেন।
বাদশাহ শাহজাহানের কীর্তি সকলের চেয়ে বেশি। বাদশাহ ও বেগম যেখানে থাকতেন সেই জায়গাটা আজও আছে, সাদা মরমর পাথরের দ্বারা তৈরি। আমরা সমস্ত সন্ধ্যা সেখানেই কাটালাম। সন্ধ্যার পর আস্তে আস্তে শহরের দিকে রওনা করলাম। পানির দেশের মানুষ আমরা, পানিকে বড় ভালোবাসি। আর মরুভূমির ভিতর এই পানির জায়গাটুকু ছাড়তে কত যে কষ্ট হয় তা কি করে বোঝাবো। আমাদের বন্ধুদের মধ্যে একজন বলেছিল, রাতটা এখানে কাটালে কেমন হয়। সত্যিই ভালো হতো, কিন্তু উপায় নাই। রাতে কাউকেও থাকতে দেওয়া হয় না এই জায়গাটা। আবার থাকতে চেষ্টা করলে যদি পুলিশ বাহাদুররা গ্রেফতার করে নিয়ে যায়, তবে কে এই বিভুই বিদেশে আমাদের হাজত থেকে রক্ষা করবে। সন্ধ্যার পরে খাজা বাবার দরগাহে ফিরে এলাম। কিছু সময় সেখানে থেকে আবার আমাদের আস্তানায় চলে এলাম। খাদেম সাহেব আমাদের জন্য খুব ভালো খাবার বন্দোবস্ত করেছে। রাতটা খুব আরামেই ঘুমালাম। আজমির শরীফকে বিদায় দিয়ে আবার আমরা ট্রেনে উঠে বসলাম আগ্রার দিকে, যেখানে মমতাজ বেগম শুয়ে আছেন তাজমহলকে বুকে করে। বহুদিনের স্বপ্ন, তাজমহল দেখব। মুঘল শিল্পের ও স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন এই তাজ। বাদশাহ শাহজাহানের অমর প্রেমের নিদর্শন এই তাজ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজ। আমাদের নিজেদের মধ্যে তাজ দেখা নিয়ে অনেক আলোচনা হলো। দুনিয়ার বহু দেশ থেকে বহু লোক শুধু তাজ দেখার জন্য ভারতবর্ষে আসতো। তাজমহলের কথা জানে না এমন মানুষ দুনিয়ায় খুব কম, খুব বিরল। আমাদের দেরি আর সইছে না। মনে হচ্ছে ট্রেন খুব আস্তে আস্তে চলছে, কারণ তাজ দেখার উদগ্র আগ্রহ আমাদের পেয়ে বসেছে। আমরা তো ভাবি নাই ঠিক পূর্ণিমার দিনে আগ্রা পৌঁছাবো। আমরা হিসাব করে দিন ঠিক করে আসি নাই। মনে মনে পূর্ণিমাকে ধন্যবাদ দিলাম, আর আমাদের কপালকে ধন্যবাদ না দিলে অন্যায় হতো, তাই তাকেও দিলাম। আমরা আগ্রায় পৌঁছালাম সকালের দিকে। 2 দিন আমরা আগ্রায় থাকবো। কোনো একটা হোটেলে উঠবো ঠিক করলাম। লোক তো আমরা কম না, প্রায় 12-14 জন। অনেক টাকা খরচ করতে হবে। মুসাফিরখানা হলেই আমাদের সুবিধা হতো। আগ্রা স্টেশনে পৌঁছালাম। অনেক হোটেলের লোকই তাদের হোটেলে থাকতে আমাদের অনুরোধ করলো। এক ভদ্রলোক এলেন, তিনি বললেন, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, একটা বাঙালি হোটেল আছে, সেখানেই আপনাদের সুবিধা হবে। চৌধুরী সাহেব বললেন, আপনাদের হোটেলে তাঁবু আছে? আমার অনেক লোক, তিনি বললেন, তাঁবু খাটিয়ে দিতে পারবো। ঠিক হলো, আগ্রা হোটেলেই যাব। চৌধুরী সাহেব একটা রুম নিলেন। আমাদের জন্য 2টা তাঁবু ঠিক করে দেওয়া হলো। আমরা খাটিয়া পেলেই খুশি। শুধু প্রয়োজন আমাদের গোসল করার পানি আর পায়খানা। হোটেলের মালিক বাঙালি, খুব ভদ্রলোক। আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের যাবতীয় বন্দোবস্ত করতে ম্যানেজারকে হুকুম দিলেন। কত টাকা দিতে হবে চৌধুরী সাহেবই ঠিক করলেন। তিনিই দিয়েছিলেন, আমাদের কিছুই দিতে হয় নাই। তাড়াতাড়ি আমরা গোসল করে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। মন তো মানছে না, তাজ দেখার উদগ্র আগ্রহ। টাঙ্গা ভাড়া করে তাজ দেখতে রওনা করলাম। প্রখর রৌদ্র। কি দেখলাম ভাষায় প্রকাশ আমি করতে পারবো না। ভাষার উপর আমার সে দখলও নাই। শুধু মনে হলো, এও কি সত্য? কল্পনা যা করেছিলাম তার চেয়ে যে অনেক সুন্দর ও গাম্ভীর্যপূর্ণ। তাজকে ভালোভাবে দেখতে হলে আসতে হবে সন্ধ্যায়, সূর্য অস্ত যাবার সময়। চাঁদ যখন হেসে উঠবে তখন। আমরা বেশি দেরি করলাম না, কারণ আগ্রা দুর্গ ও ইতমদৌল্লা দেখতে হবে সন্ধ্যার পূর্বেই। যখন সূর্য অস্ত যাবে তার একটু পূর্বেই ফিরে আসতে হবে তাজমহলে। টাঙ্গাগুলিকে আমরা দাঁড় করেই রেখেছিলাম।